আসসালামু আলাইকুম। সালটা ছিল 1526, যখন বাদশাহ বাবর ইব্রাহিম লোধিকে পরাজিত করে ভারতে প্রতিষ্ঠা করলেন মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি, কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা সম্পর্কে আমরা হয়তো কিছু সংখ্যালঘুই জানতে পারি। মুঘল সাম্রাজ্য যতটা ইন্টারেস্টিং, তার প্রতিষ্ঠার গল্পটাও তার চেয়ে কোনো মতে কম ইন্টারেস্টিং না। আজকে এমনই একটি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যা মূলত মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং বাবরের উত্থানের কাহিনী নিয়েই তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে দ্য এম্পায়ার। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। हम जहीरुद्दीन मोहम्मद बाबर, लेकिन अब यहाँ से आगे कहाँ? शबानी खान से अब ये जंग खत्म करनी है। সিরিজের শুরুতেই আমাদের বাদশাহ বাবরকে দেখানো হয়, যিনি ইব্রাহিম লোধির সাথে যুদ্ধের ময়দানে রয়েছেন, কিন্তু তার অবস্থা প্রচুর খারাপ এবং তিনি যুদ্ধে প্রায় হেরেই যাচ্ছিলেন। এমন সময় তাকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এরপরে সিন চলে যায় 30 বছর আগে, যেখানে আমাদেরকে দেখানো হয় শেবানি খানকে, যে সামারকান্দের বাদশাকে ঘোড়ায় বেঁধে টানতে টানতে নিয়ে আসছিল। এমনকি সে তাকে টেনে নিয়ে এসে তাকে হত্যা করে, তার মাথাটা তার শরীর থেকে আলাদা করে দেয়। তার যে সন্তানেরা ছিল, তার যে ছেলে সন্তান ছিল মূলত, তাদেরকেও সে হত্যা করে। এরপরে দেখা যায় যে সেখানে ফারগানার যে বাদশা রয়েছে, সেটা ছিল মুঘল সাম্রাজ্যের একজন বাদশা, যার নাম উমার শেখ। তাকেই শেবানি খান এই কাটা মাথাটা পাঠিয়ে দেয় এবং একটা বার্তাও পাঠায়, যেখানে লেখা ছিল যে 2 সপ্তাহের মধ্যেই আমি তোমাকেও এইরকম পর্যায়ে নিয়ে যেতে পারি, যদি তুমি আমার অনুগত স্বীকার না করো। তখন উমর শেখ চিন্তা করছিল সে কাবুলি সৈন্যদের সাহায্য নিয়ে শেবানি খানের উপরে হামলা করবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা যায় যে তারা খুবই দুর্বল ছিল শেবানি খানের তুলনায়। তাই উমর শেখ সিদ্ধান্ত নেয় যে সে গিয়ে শেবানি খানের সাথে কথা বলবে এবং তারা এটা মিটমাট করে নেবে। এরপরে দেখা যায় যে সে তার উপদেষ্টা ওয়াজির খানকে বলে যে আমি সামনের পূর্ণিমায় শেবানি খানের সাথে এই ফারগানাতেই দেখা করতে চাই। এরপরে দেখানো হয় উমর শেখের যে স্ত্রী রয়েছে, সে খুবই ঘাবড়ে গিয়েছে এবং উমর শেখকে জিজ্ঞেস করছে তারা কি আমার ছেলেকে মেরে ফেলবে, তারা কি বাবরকে মেরে ফেলবে। তখন উমর শেখ তাকে আশ্বাস দেয় যে এমনটা আমি কখনোই হতে দিব না। তখনই আমরা বুঝতে পারি উমর শেখের সন্তানই হচ্ছে বাবর। অন্যদিকে আমাদেরকে তখন এহসান দৌলত নামের একজনকে দেখানো হয়, যে ছিল আসলে বাবরের নানি। সে উমর শেখকে পছন্দ করত না, কারণ উমর শেখ খুবই নরম মনের একজন মানুষ ছিল। এহসান দৌলত মনে করত যে একজন বাদশা হওয়ার গুণ তার মধ্যে নেই, কারণ সে খুবই চুপচাপ থাকে এবং সে কখনো কারোর সাথে কোনো ঝগড়ায় মারতে চায় না। আসলে বাবরের বাবা ছিলেন খুবই ভালো মনের মানুষ এবং নরম মনের মানুষ। সে কারোর সাথে ঝগড়া বিবাদ করতে অতটা পছন্দ করত না। এরপরে দেখানো হয় যে বাদশাহ বাবর, তার একজন বড় বোন রয়েছে যার নাম হচ্ছে খানজাদা। খানজাদা এবং বাবরের সম্পর্ক অনেক ভালো। পরে আমাদের দেখানো হয় বাবর তার খানজাদা আপার সাথে ঘুরে বেড়াচ্ছে। আসলে বাবরের সাথে তার আপার খুব ভালো সম্পর্ক ছিল, তারা দুজনে একসাথে অনেক সময় কাটাতো আর দুষ্টামি করত। এরপরে আমাদের দেখানো হয় যে বাবর ওয়াজির খানের সামনে তরবারি নিয়ে অনুশীলন করছিল। তখনই হঠাৎ ভূমিকম্প আসে এবং ভূমিকম্পের কারণে বাবরের যে নানি রয়েছিল এহসান দৌলত, সে পড়ে যেতে থাকে। তখনই বাবরের বাবা অর্থাৎ উমর শেখ তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন এবং এহসান দৌলত বেঁচে যায়। দেখানো হয় সবাই তখন অনেক ভেঙে পড়েছে এবং সবাই অনেক কান্নাকাটি করছে। বাবরও তখন অনেক কান্নাকাটি করছিল। তখন তার নানি তাকে বলে যে একটা বাদশার কান্না কখনোই শোভা পায় না, একটা বাদশাকে থাকতে হবে পাথরের মতো শক্ত। সে বলে যে তোমাকে এরপরে সিংহাসনে বসতে হবে, তাই এখন থেকেই নিজের মনকে কঠোর করতে শিখো। অন্যদিকে উমর শেখের অবৈধ সন্তান জিবরানকে দেখানো হয়, যার মা তাকে বলছে যেহেতু এখন তোমার বাবা আর জীবিত নেই, তাই তোমাকে সিংহাসনে বসতে হবে, কারণ তুমি বয়সে বড়। কিন্তু এইটা ওরা হতে দেবে না, যেহেতু তুমি অবৈধ সন্তান। কিন্তু আমি এই জিনিসটা সফল করেই ছাড়বো। তার ছেলে তাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে সম্ভব হবে। তখন তার মা তাকে বলে আমি শেবানি খানের সাথে হাত মেলাবো এবং তোমাকে ওই সিংহাসনে বসিয়ে ছাড়বো। তারপরে আমাদেরকে বাবরকে দেখানো হয় যে তার বাবাকে কবর দিতে এসেছিল। তখনই বাবরের পাশে একজন দাঁড়িয়েছিল,
তার শরীরে এসে একটা তীর লেগে যায়, আর তীরের মধ্যে একটা পত্র ছিল। যখন সেই পত্রটা খোলা হয় দেখা যায় যে সেটা শেবানী খান পাঠিয়েছিল। ওইখানে লেখা ছিল যে বাবর যেন এত কম বয়সেই খুব বড় স্বপ্ন না দেখে, সিংহাসন যেহেতু খালি রয়েছে সিংহাসন যেন খালি রাখা হয়। শেবানী খান কিছুদিন পরেই সেখানে আসবে। অন্যদিকে এহসান দৌলত বাবরের তাজপোশির কথা ঘোষণা করে দেয়, কিন্তু ফারগানাতেই তাদের অনেক শত্রু রয়েছে, তাই তারা সবাই মিলে বাবরের বিরুদ্ধে একটা সৈন্যদল গঠন করার চেষ্টা করে, যার মধ্যে শেবানী খানেরও হাত ছিল। এমনকি উমার শেখের অবৈধ সঙ্গী রোকসানা বেগমও সেটার মধ্যে যুক্ত হয়ে যায়। দেখানো হয় যে বাবরের তাজপোশির দিন চলে এসেছে এবং সে যেন শাহী ইমামের কাছে পৌঁছাতে না পারে তার তাজপোশির জন্য সেই সৈন্যরা এটা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু গুপ্ত রাস্তা দিয়ে বাবররা খুব কষ্টে শাহী ইমামের কাছে পৌঁছে যায় এবং মাত্র 14 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে বাদশাহ বাবর। তারপরে দেখানো হয় যে বাদশাহ বাবর একটা সিদ্ধান্ত নিয়েছে যে সে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে যাবে, সে শেবানী খানকে এখানে আসতে দেবে না, বরঞ্চ সে সামারকান্তে গিয়ে শেবানী খানের সাথে যুদ্ধ করবে। এর পরের দিনই বাদশাহ বাবর সেখান থেকে রওনা দিয়ে দেয় নিজের সৈন্যদল নিয়ে শেবানী খানকে মারার উদ্দেশ্যে। কিন্তু দেখানো হয় যে তার একজন ওয়াজির যার নাম ছিল কাম্বার আলী, সে একজন বিশ্বাসঘাতক ছিল। সে শেবানী খানকে উল্টো খবর দিয়ে ফারগানাতে নিয়ে আসে আর সিংহাসনে বসিয়ে দেয়, এবং অন্যদিকে বাবররা তাকে ওইখানে গিয়ে পায় না। শেবানী খান চেয়েছিল বাবরের পরিবারের কোনো পুরুষকে সে জীবিত রাখবে না, কিন্তু খানজাদা সেখানে আসে এবং বলে যদি শাহী পরিবারের কারো শরীরে কোনো খুঁত থাকে তাহলে সে সিংহাসনে বসতে পারবে না। তার এই কথাটা শেবানী খানের অনেক ভালো লাগে, তাই সে বাবরের ভাইকে না মেরে তার একটা আঙ্গুল কেটে ফেলে আর তার শরীরে একটা খুঁত তৈরি করে দেয়। অন্যদিকে আমাদেরকে বাবরকে দেখানো হয় যে সামারকান্তের ভিতরে ঢুকতে সক্ষম হচ্ছিল না এবং বাহিরে বসে কিছু করতেও পারছিল না। তারপরে দেখানো হয় বাবরের সাথে কথা বলতে সেখানে মাহমুদ আসে। আসলে মাহমুদও বাবরের পক্ষেই ছিল। মাহমুদ বাবরকে জানায় যে শেবানী খান এখান থেকে চলে গিয়েছে, সে তার একজন মন্ত্রী আবু বকশিকে এখানকার বাদশাহ ঘোষণা করে দিয়ে গিয়েছে এবং সে এখান থেকে চলে গিয়েছে। তখনও বাবর জানতো না যে এখনও সে ফারগানাতেই অবস্থান করছে। শেবানী খান যে ফারগানার বাদশাহ হিসেবে উত্তীর্ণ হয়েছে সেটা সে তখনও জানতো না। তখন মাহমুদ বাবরকে বলে যে আবু বাকশিকে নামাতে আমি আপনাদের সাহায্য করতে পারবো, কারণ আবু বাকশির মেয়ে আমাকে ভালোবাসে এবং সে আমাকে তার বাবাকে নামাতে খুবই সাহায্য করবে। তখন সেখানে থাকা ওয়াজির খান মাহমুদকে জিজ্ঞেস করে সে কেন আমাদের সাহায্য করবে, তার তো বাবা হয়, আর তোমাকে কেন সে সাহায্য করে সেখানে বসাবে। তখন মাহমুদ বলে যে সে তার বাবা হোক, কিন্তু আমি তার হবু স্বামী হব, সে তার হবু স্বামীকেই এখানকার বাচ্চা হিসেবে দেখতে চায়, তাই সে আমাদের সাহায্য করবে। এইটা শোনার পরে বাবর বলে যে ঠিক আছে, আমি তোমাকে এখানকার বাদশা বানিয়ে দেব, কিন্তু ওয়াজির খান বলে যে একমাত্র বাবরের অধিকার রয়েছে সামারকান্তের বাদশা হওয়ার, আর কারো নয়। তখন বাবর তাকে থামিয়ে দিয়ে বলে যে যদি আমার অধিকার থাকে বাদশা হওয়ার, তাহলে বাদশার পদটা কাউকে দান করার অধিকারও আমার রয়েছে, তাই আমি এটা মাহমুদকে দিয়ে দেব। এরপরে আমাদের দেখানো হয় যে বাবরের এখানে একটা চোর ধরা পড়ে যার নাম থাকে কাসিম। কাসিমকে ধরে আনার পরে তার কাছ থেকে কিছু খাবার ধরে পাওয়া যায়। তার কাছে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন এসব খাবার চুরি করতে নেমেছে, তখন কাসিম জানায় যে ভেতরে সব দরজা বন্ধ হওয়ায় বাহির থেকে কোনো খাবার ভেতরে যেতে পারছে না। এমনকি মহলের ভেতরে আবু বাকশিও তাদের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কোনো খাবার দাবার দিচ্ছে না, তাই তারা অনাহারে খুবই খারাপ অবস্থায় রয়েছে, তাই আমি খাবার চুরি করতে বাহিরে বের হয়েছিলাম। বাবর এই কথা শোনার পরে তাকে জিজ্ঞেস করে যে যদি ভেতরের সব রাস্তা বন্ধ থাকে তাহলে তুমি বাহিরে আসলে কিভাবে। তখন কাসিম তাদেরকে একটা গুপ্ত রাস্তা সম্পর্কে জানায়, আর বাবর, মাহমুদ আর কাসিম মিলে সেই গুপ্ত রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে, যেখানে আবু বাকশির মেয়ে নিষ্কার সাথে দেখা করে।
নিষ্কা তাদেরকে জানায় যদি সামারকান্তের উপরে তাদের আধিপত্য বিস্তার করতে হয় তাহলে তাদেরকে বাইসানগার নামক সেখানকার যে সেনাপতি রয়েছে তাকে মুক্ত করতে হবে। আসলে বাইসানগারের কথায় এখানকার প্রত্যেকটা সৈন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে, তাই যদি তাকে মুক্ত করা হয় তাহলে সামারকান্ত এইভাবেই তাদের কাছে চলে আসবে। তারপরে বাবর চলে যায় বাইসানগারকে মুক্ত করার জন্য। বাবর গিয়ে বাইসানগারকে মুক্ত করে আর বাইসানগার গিয়ে সেখানকার যে দরজা ছিল সেইটা খুলে দেয়। বাকি সৈন্যরাও ভিতরে প্রবেশ করে ফেলে আর আবু বাকশিকেও বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আবু বাকশি বাবরকে খানজাদা সম্পর্কে খুব খারাপ একটা কথা বলে, যার কারণে আবু বাকশিকে সে ছুরিকাঘাতে মেরে ফেলে। অন্যদিকে দেখানো হয় শেবানী খানকে আর রোকসানাকে। রোকসানা শেবানী খানের কাছে এসেছে আর বলে যে যদি আপনি চান তাহলে আপনার জায়গায় অর্থাৎ আপনার নাম করে আমার ছেলে জিবরান এই ফারগানা শাসন করতে পারে। তখন শেবানী খান তাকে বলে আমি গতকালকে অন্য একটা জায়গা দখল করার জন্য বের হয়ে যাব। যদি তোমার ছেলে জিবরান নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলেই আমি ওকে সিংহাসনে বসার অনুমতি দিব, আর না হয় আমি নিজেই বসবো। এরপরে দেখানো হয় বাবর জেনে গিয়েছে যে শেবানী খানের অধীনে তার পুরো পরিবার রয়েছে, তাই বাবর একটা চিঠি পাঠায় যার মধ্যে লেখা ছিল তার পরিবারের সালামাতির জন্য সে সামারকান্ত ছেড়ে দিবে। এই চিঠিটা কুম্বাদ আলী গ্রহণ করে, কারণ শেবানী খান সেখানে ছিল না। কুম্বাদ আলী গ্রহণ করার পরে সেখানের যে রোকসানা বেগম রয়েছে তার হাতে এই চিঠিটা গিয়ে পড়ে। সেইটা জানার পরে তার পুরো পরিবারকে মুক্ত করে দেয়। সে ভেবেছিল যে বাবরের পরিবারকে মুক্ত করে দিলে হয়তো শেবানী খান তাকে খুব বাহবা দেবে। দেখা যায় যে শেবানী খান সেখানে এসে পৌঁছায় এবং জানতে পারে যে সেইটা করেছে। রোকসানা বেগমও তাকে সবকিছু খুলে বলে। এইটা বলার পরে বলে যে আমি তোমার ছেলেকে সিংহাসনে আজকে বসাবো, অর্থাৎ তার আজকে তাজপোশি হবে। রোকসানা অনেক খুশি হয়ে যায় আর তার ছেলেকে তাজপোশির জন্য নিয়ে আসে। যখন তাকে মুকুট পরিয়ে দেয় শেবানী খান তখনই সেই মুকুট দিয়ে তাকে চেপে মেরে ফেলে। রোকসানা যখন তাকে থামাতে চায় রোকসানাকেও মেরে ফেলে। আসলে সে খুব রেগে গিয়েছিল এই সব করার কারণে, কিন্তু তাদের দুইজনকে বুঝতে দেয়নি এবং তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে দেখানো হয় যে বাবরের পরিবার তার কাছে গিয়ে পৌঁছেছে এবং তারা সবাই খুব খুশি, একমাত্র তার নানি বাদে, কারণ সে এটা জানতে পেরেছে যে সে মাহমুদকে সামারকান্দের বাদশা হওয়ার জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু তার নানি তাকেই সামারকান্দের বাদশা ঘোষণা করে দেয়। এতে মাহমুদ এবং তার প্রেমিকা নিষ্কা কষ্ট পেলেও তারা বিষয়টা মেনে নেয়। এরপরে দেখানো হয় 6 বছর পরের দৃশ্য, যেখানে সামারকান্তের উপরে হামলা করেছে শেবানী খান। সামারকান্তকে শেবানী খান আক্রমণ করে সেখানে পুরো সৈন্য দ্বারা ঘেরাও করে রাখে। অন্যদিকে দেখানো হয় যে 3 জন দূত কাবুলি সৈন্যদের কাছে সাহায্য চাওয়ার জন্য গুপ্ত রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু শেবানী খান তাদেরকে ধরেও মেরে ফেলে। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ মহলের কেউ ছাড়া এই সম্পর্কে তো আর কেউই জানতো না। যখন বাবর এটা জানতে পারে সে দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ হয়তো ভেতরের কেউই বিশ্বাসঘাতকতা করছে। অন্যদিকে সেখানকার রাজ্যে যত প্রজারা রয়েছে অধিকাংশই না খেতে পেয়ে মারা যাচ্ছিল। তখন বাবর বলে যে শাহী গুদাম যেন খুলে দেওয়া হয় রাজ্যের প্রজাদের জন্য, কিন্তু সেখানে তারা জানতে পারে যে রাজ্যের গুদামে আর মাত্র 2 সপ্তাহের মতো খাবার রয়েছে। কিন্তু বাবর বলে যে না, তারপরেও আমাদের প্রজাদের জন্য যেন গুদাম খুলে দেওয়া হয়। সেখানে বাবরের নানি দৌলত কখনোই এটাকে সমর্থন করেনি, কিন্তু বাবর তার কথায় কোনো পাত্তা দেয়নি। দেখা যায় যে শাহী গোদাম খুলে দেওয়া হয় এবং সেখানে সৈন্যরা যতখানি খাবার সবাইকে দেওয়ার কথা ছিল সেখানে 10 ভাগের 1 ভাগও পুরোপুরি দিচ্ছে না, এমনকি তাদের তাড়িয়ে দিচ্ছে, অত্যাচার করছে। তখনই সেখানে আমাদের কাসেমকে দেখানো হয় যে ছোটবেলায় সেই বাবরকে সাহায্য করেছিল, সামারকান্তের ভেতরে প্রবেশ করতে সাহায্য করেছিল। কাসেম তখন এই খাবারের বিষয়টা অনেক প্রতিবাদ করে, কিন্তু সৈন্যরা তার কথা শোনে না। কাসেম তখন ভাবতে থাকে যে বাবর খুবই স্বৈরাচারী শাসক, কিন্তু তখনই তার ভুলটা ভেঙে যায় এবং সে মহলের ভিতরে প্রবেশ করে। মহলের ভেতরে প্রবেশ করার পরে তাকে সৈন্যরা অনেক চেস করে, কিন্তু ধরতে পারে না। সে বাবরের সামনে গিয়ে তাকে জানিয়ে দেয় যে মহলের যত গুপ্ত খবর রয়েছে সব মাহমুদই বাহিরে পাচার করছে। তখন বাবর তাকে মারার আদেশ দেয় না, কিন্তু বলে যে আমি মাহমুদকে রাজ্যের যত সৈন্যরা রয়েছে তাদের হাতে ছেড়ে দিলাম, তারা তার সাথে যা করবে দেখা যাবে, আর তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব।
তখন দেখা যায় যে মাহমুদকে বাহিরে বেঁধে রাখা হয়েছে এবং যত প্রজারা রয়েছে তারা মাহমুদের উপর ইটের বর্ষণ করে তাকে সেইখানেই মেরে ফেলে। যখন তার স্ত্রী এটা জানতে পারে তখন তার সন্তানকে নিয়ে সেখানে পানিতে ডুবেই মারা যায়। তারপরে দেখানো হয় যে বাবর এই সব কিছু জানতে পারে, কিন্তু তার হাতে এখন কিছু করার ছিল না। যাই হোক, সে সামনের সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করে। সে ভাবে যে সে শেবানী খানের সাথে কথা বলবে এবং আপোষে কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করবে। সে শেবানী খানকে মহলের ভিতরে ডেকে নেয় এবং তার সাথে কথা বলে। তখন সে শেবানী খানকে বলে সে সামারকান্দকে তার কাছে সঁপে দেবে, কিন্তু তারও দুইটা শর্ত রয়েছে। তখন শেবানী খান সেই শর্ত সম্পর্কে জানতে চায়। তখন বাবর বলে যে তার প্রথম শর্ত হচ্ছে সে যেন এই প্রজাদের কোনো রকম ক্ষয়ক্ষতি না করে এবং তাদেরকে সবসময় প্রোটেক্ট করে। শেবানী খান এতে রাজি হয়ে যায়। তার যে দ্বিতীয় শর্তটা রয়েছিল সেইটা হচ্ছে যে বাবরের পুরো পরিবার নিয়ে সে এখান থেকে ভালোভাবে চলে যাবে। শেবানী খান তাতে কোনো বাধা দিবে না। শেবানী খান এটাতেও রাজি হয়ে যায়, কিন্তু শেবানী খানও এখানে একটা শর্ত জুড়ে দেয়। সে বলে যে তোমরা এখান থেকে যেতে পারবে, কিন্তু একমাত্র খানজাদাকে এখানে থাকতে হবে। কারণ শেবানী খান হয়তো বাবরকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে তাকে এইরকম শর্ত দেয় আর বলে যে খানজাদা এখানে থাকবে আর তোমাদের আমি কখনো পিছু করব না। বাবর তার কথায় রেগে যায়, কিন্তু খানজাদা যখন এই কথাটা শুনতে পারে সে বলে যে ঠিক আছে তোমরা যাও, আমি এখানেই থাকবো। সে আবার শেবানী খানকে আরো শর্ত জুড়ে দেয়। সে বলে আমি এখানে থাকবো, কিন্তু শর্ত হচ্ছে তুমি কখনোই আমার পরিবারের পিছু নেবে না, আর কখনো যদি তুমি আমার পরিবারকে পেয়েও যাও তাহলে তাদেরকে তুমি হত্যা করতে পারবে না। শেবানী খান এগুলোতে রাজি হয়ে যায় আর বাবর তার পুরো পরিবার সমেত সামারকান্দ থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার পরে দেখানো হয় যে বাবরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে অনেক নেশাগ্রস্ত হয়ে থাকতো এবং মেয়েদের নিয়ে সারাদিন মেতে থাকতো। অন্যদিকে দেখানো হয় শেবানী খানকে, যে খানজাদাকে আপন করে পাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু খানজাদা কোনো মতেই সেটা একসেপ্ট করছিল না। তখন তার উপরে অত্যাচার করতে শুরু করে শেবানী খান এবং তাকে পাওয়ার জন্য অনেক খারাপ আচরণ করতে থাকে। তখনই দেখা যায় সেখানে একটা দাস থাকে। সে খানজাদাকে বলে যেই যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না সেটা বুদ্ধি দিয়ে জেতা যায়, তাই চেষ্টা করো নিজের বুদ্ধিকে কাজে লাগানোর। তখন খানজাদা এই কথাটা ভাবে আর শেবানী খানের প্রস্তাব গ্রহণ করে নেয়। অন্যদিকে আমাদের বাবরকে দেখানো হয় যেখানে বাবরের মা পাগল প্রায় হয়ে গিয়েছে খানজাদার শোকে এবং তাকে খুঁজতে পানিতে নেমে পড়েছে এবং বাবরও সেইটা দেখছে, দূরে থেকে দাঁড়িয়ে দেখছে। আর যখনই তার মা তলিয়ে যাচ্ছিল তখনই তাকে ধরার জন্য সেও পানিতে নেমে পড়ে, কিন্তু সে নেশাগ্রস্ত থাকার কারণে সেও ডুবে যাচ্ছিল। তখন কাসেম তাদের দুইজনকে তুলে আনে। আসলে বাবর নিজের লক্ষ্য সবকিছুই ভুলে গিয়েছিল এবং নেশায় সারাদিন মত্ত থাকতো, কোনো কিছু নিয়েই সে চিন্তা করতো না। তখন তার নানি দৌলত তাকে খুব জোরে একটা চড় মারে আর বলে যে তোমার মতো কাপুরুষ আমি দেখিনি, তুমি কি নিজের লক্ষ্য ভুলে গিয়েছ? তুমি কেন এভাবে জীবনযাপন করছো আর নিজের মাকে মানা করছো যে সে যেন খানজাদার কথা না চিন্তা করে? তখন বাবর বলে যে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, আর যখন আমি ফিরে আসব তখন আপনি আমাকে আর কাপুরুষ বলতে পারবেন না। আমি নিজের লক্ষ্য সম্পর্কে দৃঢ় হয়ে ফিরে আসব। অন্যদিকে আমাদেরকে খানজাদা আর শেবানী খানকে দেখানো হয় যেখানে তারা ঘনিষ্ঠ হতে শুরু করেছে। তারপরেই খানজাদার কাছে শেবানী খান বলে যে সে খুব ছোট ছিল যখন তার মাকে তার কাছ থেকে আলাদা করে নেওয়া হয়। তার মা তাকে লুকিয়ে রেখে যাচ্ছিল এবং তখনই তার মাকে খুব খারাপ কিছু মানুষ এসে ধরে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। তার মুখের মধ্যে লোহা দিয়ে একটা ছাপ বসিয়ে দেওয়া হয় যাতে তাকে দেখলেই চেনা যায়। শেবানী খান ছোটবেলা থেকে খুবই কষ্টে বড় হয়েছে। যখন তার মা মারা যায় এরপরে তাকে এক বাদশার কাছে দিয়ে দেওয়া হয় এবং সে তার ওইখানেই দাসত্ব করত। সেখানেও তাকে খুবই অত্যাচারিত করা হয়, এমনকি সেই বাদশা তাকে সেক্সুয়ালি হ্যারাস পর্যন্ত করে। এই সব কিছু সে বেশি দিন সহ্য করতে পারেনি। সে তাই সেই বাদশাকে একটা ছুরি দিয়ে চোখের মধ্যে আঘাত করে মেরে ফেলে, আর যে ছেলে থাকে তার পুরুষাঙ্গ কেটে তাকে খোঁজা বানিয়ে দেয় এবং নিজের দাস হিসেবে রেখে দেয়। এই সব কিছুই সে খানজাদাকে বলেছিল। এরপরে দেখানো হয় যে শেবানী খান সব সৈন্যদের সাথে রয়েছে। তাকে ফার্সিদের কাছ থেকে একটা সংবাদ পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে সে যেন ফার্সিদের আনুগত্য স্বীকার করে।
তা না হলে হয়তো শেবানী খান আর সামনে জীবিত থাকবে না। কিন্তু শেবানী খান তাদের অনুগত্য কখনই স্বীকার করতে চায়নি, উল্টো সে ফার্সিদের উপর আক্রমণ করতে চাচ্ছিল। অন্যদিকে আমাদেরকে বাবরকে দেখানো হয় যে ছোট ছোট অনেক গোষ্ঠীকে আক্রমণ করে নিজের একটা সৈন্যদল তৈরি করছিল এবং তার পরিবারের কাছে ফিরে এসেছিল। সেখানে আসার পরে সে দেখতে পারে তার দাদি তাকে দেখে খুবই খুশি হয়েছে এবং তার উপরে গর্ববোধ করছে। সেখানে সে ব্যয়সানকারের মেয়েকে দেখতে পায় যে এতদিন তার মায়ের সেবা করছিল, কারণ তার মা অসুস্থ হয়ে পড়েছিল। তারপর সে তাকে দেখে পছন্দ করে এবং তাকে বিয়ে করে ফেলে। খানজাদাকে জানায় যে এতদিন শেবানী খান তাদের উপর কতই না অত্যাচার করেছে। সে যেন বাবরকে একটা পত্র লেখে যার মধ্যে সে শেবানী খানের সব দুর্বলতা তার কাছে লিখে পাঠায় এবং এইটাও বলে সে যেন বাবরকে শেবানী খানের উপর আক্রমণ করার কথাটাও উল্লেখ করে দেয়। তখন খানজাদাটা লিখতে বসেছিল আর তখনই শেবানী খান একটা যুদ্ধ জয় করে ফিরে আসে আর খানজাদার সাথে দেখা করতে আসছিল। তারা চিঠিটা তখনই লুকিয়ে ফেলে, কিন্তু শেবানী খান সেখানে চলে আসে আর খানজাদার কাছে এসেই তার কাছে কাজীগঞ্জ থেকে যুদ্ধ করে যে মুকুটটা জিতে নিয়ে এসেছে সেটা তার মাথায় পরিয়ে দেয়। অন্যদিকে আমাদেরকে বাবরকে দেখানো হয় যে আসলে সামারকান্দে আক্রমণ করার কথা ভাবছিল। তখন সেখানে ব্যয়সানকারের বাদশাহ তাকে 15,000 সৈন্য প্রদান করে যাতে সে সামারকান্তের উপরে আক্রমণ করতে পারে, যেহেতু সে ব্যয়সানকারের একজন জামাতা। অন্যদিকে আমাদেরকে শেবানী খানকে দেখানো হয় যে খানজাদার লেখা সেই চিঠিটা পেয়ে গিয়েছে, কিন্তু খানজাদা সেটা সম্পূর্ণ করতে পারেনি, তাই তাকে সে পুরোপুরি সন্দেহ করতে পারছিল না। খানজাদা তাকে বলে যে সে বাবরকে বলছিল যাতে সে বর্তমানে সামারকান্দ আক্রমণ না করে। খান এইটা জানার পরে অনেক খুশি হয়, কিন্তু একবার এতে কোনো মতেই খুশি ছিল না। সে ভাবছিল খানজাদা হয়তো শেবানী খানকে ভালোবাসতে শুরু করেছে। এরপরেই খানজাদা আর শেবানী খানের বিয়েও সম্পন্ন হয়ে যায়। অন্যদিকে বাবরকে দেখানো হয় যে অনেক সৈন্যদল নিয়ে এবং পারস্যের আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে, সব গোলা বারুদ নিয়ে যুদ্ধে নেমে গিয়েছে। সে শেবানী খানের সামারকান্তের উপরে আক্রমণ করে দিয়েছে এবং এইখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। এর পরের এপিসোডগুলোতে কি হয় এবং কিভাবে বাবর তাকে প্রোটেক্ট করে, তার রাজ্যকে প্রোটেক্ট করে এবং নিজের এম্পায়ারকে প্রতিষ্ঠা করে, সেটা জানার জন্য আমাদের চ্যানেলটিতে লক্ষ্য রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং এরকম আরও ট্রেন্ডিং মুভি ও সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।